আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৭। আশা করি সকলে ভালো আছেন। হামজা চোখ বুঝল, তুলি সরে যা সামনে থেকে, তোর গায়ে হাত দিতে যাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে থাকতে পারবো না, তুই মেয়ে মানুষ, ভুলে যা। পারলে ভুলে গিয়ে মার আমায়। তোর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস? তার আগে নিজের দিকে দেখ। সব ভুলে ওই করে তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন? এখন ওরা খেপে গেলে মামলা দেয়া কষ্ট হচ্ছে। তোর ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস। জয়কেও বানিয়েছিস। শোধ, এবারের কোনো পুরুষ বা মেয়ে লোকটা ভালো? কেউ কাউকে কাদা ছোড়ার নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই। হামজার কাঁধে দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছন দিকে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়ে হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসে সোফাতে পাশেই। ঠান্ডা হো তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাইলে না হওয়া অবধি যে শান্তিটুকু পাওয়ার ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা। হামজা দাঁত খেয়েছিল। ফাক ইউর ফ্যান্টাসি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল, ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আলমিনের সাথে? খবরদার ভাই, একদম এসব মেয়েঘটিত বিষয় জ্বলাবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো মানুষ। তুমি আর্মিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছে। সকলের কানে বোমা ফাটলো যেন। তরু ভ্রু কুচকাল। আর্মিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল, কী সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করছি। শালি আমার নামে অভিযোগ করেছে আমি নাকি ইফটিজিং করি ওকে। কসম, এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মুখটা দেখেছি ভুলে ভালে একবার। পাগল ছাগল ছেংড়ি, ইফটিজিংও বোঝে না। চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘরবাড়ি আছে, মানুষ নেই, আজব ব্যাপার। আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজা উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশে হামজার ক্লাব, পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছে। বিশ্রী অবস্থা। মানুষের শহরের ভেতরে ঢুকে ভীষণ অশান্তি হলো অন্তর। আব্বু ছাড়া একা চলা অভ্যাস নেই। 4 মাস আগে 2টো ছাত্র পড়তো। নিজের ব্যস্ততায় এবং হামজা সাহেবের নিষেধে বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল, তা কোনোদিন চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথেই তাদের বাড়ি গিয়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতর বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তু ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বের পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতায় জোর করে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিতে তাদের কপট রাগের শিকার হয়। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবে না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটা কিনে নেওয়া যেত না? জানিয়ে যা, তোর ঘড়ি লাগবে না আমার। আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তৃত হাসবেন। সে হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারিতে ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা উঠেন, তাড়াতাড়ি উঠেন, ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না ওইখানে। গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতে জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়ি চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে, এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসলো। জি, একদম ঠিক বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু আমরা বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন, এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাইজলামি করার জায়গা পান না? নাটক এইসব ঘোমটার তলে যে খ্যামটা চলে তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তৈলে? এত যখন দেমাক তখন উড়োজাহাজে চলে পথে ঘাটে চললেই পারেন। অন্ত মাথা নাড়ালো। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যারা তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্ত কণ্ঠস্বরে শীতলতা লিপটে কঠিন এবং দৃঢ় স্বরে বলে উঠল, যান
দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবার কিছু বলতে নিলে অন্তু কথার বিচক্ষণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তু। চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তু কানে এলো, গায়ে এলো না, লাগালো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামালো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক, ভয়ঙ্কর চেহারা, সুরত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেইন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিক চোখ মুখ শুকনো। যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমকে কথা বললে 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধ হয়। অন্তিক বাধ্যকদের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রুকুচকে তাকিয়ে রইল। অন্তিক নেই, জীর্ণশীর্ণ এক ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা, জয়কে আর ভার্সিটি মুখও হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটিয়েছে জানা নেই। রাতের গাড়ি জয়ের, সে ঢাকা যাবার সময় কোনো দিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে ভালো। রাত 10টার সময় দুজন হোটেলে বসে আরাম করে খেলো। এরপর 2টো সিগারেট ধরালো। জয় সিগারেট টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভেতর ফেরার চেষ্টা করব, তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করতেছে তাদের লোক টাকা দিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে, তুমি। মাঝার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে, খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠুটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ সেলফ টি শার্ট পরেছে, জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেয়নি। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেল। তরু একটু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একটাই 2-4টা কথাও বললো কবুতরদের সঙ্গে। নেমে এসে তরুকে শাসালো, কবুতরদের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়লো। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন আমার উপরে? আমার উপরে রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণের দরকার হয় না। রিমি ঠেস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন তাই। আফটার অল মেয়ে লোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখলো না জয় কথাটা। পেছপেছে হাসি হাসলো। আছে বলেই তো বলছি। সো যাগ্গে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার আল্লাহর নামে একটু দয়া কালাম পরে ফু দিয়ে দেন। আমার তো মাটা নাই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে দোয়া চেয়ে চান গিয়ে। জয় বসলো বিছানার উপর। ভাই এমনিতেই খুব টেনশনে আছে, বোঝেন তো কত দিকের চাপ, ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার। তার উপর চারিদিকে বহুত ফাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে, অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের উপর তাকালেই বোঝা যায় তার উপর দিয়ে কি যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবার গলা নরম স্বর পরিবর্তন করে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা টমা চাইবো না জানেনি, অথবা আফসোসও করবো না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কদিন আগ আর পিছ, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটা যেমন এমনই ভাবি। যেখানে আমার অবস্থান তার আশেপাশে কিছু না কিছু ক্ষয় হয়ই। এটা আমার নিজস্বতা বলা চলে। মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অচিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফায় হাতলে ঝোলানো শাল চাদরটা ওনার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে 2টো টিকিট কাটলো হামজা। পুরো 2টো সিট জুড়ে একা লাগে জয়ের চায়ের দোকানে বসে 2 কাপ চা খেলো। 1 প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকার দিক দিয়ে গেল।
ওদিক এদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো, এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি, তুমি থাকবে এখানে। মালটা তোমার দরকার হবে, হামজা গম্ভীর স্বরে বলল। চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুছে ফেল, আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ পড়ার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যু দূত যেতে পারে, বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টা ওখানে দেরি করবি না, সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ, ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষাই থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়েছে তো, পৌষ মাস বলে কথা, চারিদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে, আমার শীত লাগে না জানোই তো। কবিরকে বলে দিয়েছি ও সবসময় সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাত বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চর মারলে মানিজ্য থাকবে না। জ্যাকেটটা কোনোইতে বাঁধিয়ে পিস্তল প্যান্টে গুজে চাদর জড়িয়ে দিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা গ্যাস লাইট কিছুই নাই আমার সাথে, লাইটারটা দাও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেলালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চালু হওয়া বাসে উঠে পড়ল। পরের দিন অন্তর ইন্টারডক্টরি অ্যানথ্রোপোলজির পরীক্ষা। অন্তু মনে হয় নৃবিজ্ঞানী হলে সবচেয়ে বাজের সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলো ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য, অন্তু ঠিকমতো জবাব দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলে আমজাদ সাহেব আসবো। অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার। আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে আসবো। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মনে রুচি পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মানল, তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রাঙা লাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন, জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন, তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। অন্তু হাসলো। আমি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। বেত হাতে করলে ইস, খামোখা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিনড ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে, দেরি হলে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্ত চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল, অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে। অন্তুরা কান্না করে না। আজও একবার নিজের কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝতে পারে মুখে এ কথা, তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরা কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বিশেষ কিছুই দেইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই, তোকে মাঝে মধ্যেই মা মা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই, তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারো না। বুকের ভার মানবে না বেশিক্ষণ। চোখ বুঝে অনুরোধ করার মতো করে বলে উঠল, চুপ করো আব্বু, চুপ করো আব্বু, নিজেকে সামলাও। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হাতে গিয়েও হলেন না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ানোর জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেওয়া, সকালে
টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাতে জড়িয়ে ধরে পার হয়নি, একটা আঙুলের মাথা ধরতো। পুরো হাত ধরলে সে আব্বুর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙুল ধরা ছাড়া পার হতে সে জানে না। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল খেয়ে নেই, তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বুর সত্তাটার অস্তিত্বটুকু উপস্থিত, যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জন্মেছে। তার ভার অনুভূত হচ্ছে বুকের ভেতর সেই তরলের। চোখ ফিরিয়ে নিল, বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটাও হয়নি এখনো। আরও অনেক সমস্যা। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবে সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী। অনু সামাজিক কোনো মানুষকে জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায়, বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়, অস্ফুষ্ট ডাকে, আব্বু। থেমে আবার ডাকে, তোমার যাওয়ার হলে আমাকে সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙ্গুলের ডগা আঁকড়ে ধরি যে অংশ দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙ্গুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে, থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় এবার থুতনিটা ভেঙে এলো অন্তুর। অন্যদিকে ফেরে আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলেন আমজাদ, অন্তু হলো তোমার ফটোকপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না, বাপেরাও অন্তুর মতোই, মুখ ফোটে না তাদের। কেউ চিরকাল থাকে না অন্তু। যিনি থাকবেন তিনি তোর রব, আমি কেবল মাধ্যম একটা, আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তো নিজের ভেতরে রাখবি না। অন্তু নিজের উপর বিরক্তিতে নাকমুখ কুচকে শক্ত গলায় বলল, আব্বু হুট করে এত বুকে হাহাকার করছে কেন বলো তো? আমজাদ সাহেব হাত নেড়ে ইশারা করলেন, এদিকে আই। অন্তু মেঝেতে বসে আব্বুর উড়ুতে মাথা ঠেকাই। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকাতে দায় হচ্ছে। অন্তু মাথায় রাখলেন তিনি, হাত রাখলেন তিনি। আমি আছি, যতদিন আছি আমি। আমি না থাকার কালে যে আসবে তোর উপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তু মাথা তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর, যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতর প্রবেশের চেষ্টা চালালেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবনদশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর ঢাল তোর ধৈর্য। এই দুটোকে সবসময় প্রাণ দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢালটা যেন বেশ পুরু হয়, ছোটোখাটো আঘাতে তার কণাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলছিস, সেই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়, কারণ সেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশন হলো অন্যায়ভাবে জীবনযাপন। সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়াটা বোকামি। আমি করিনি, তাই তোকেও আর বাধা দেইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার থেকে। আমজাদ সাহেবের হাঁটতে হাঁটতে বললেন, আমি সবসময় মনে রাখবি, যা ঘটেছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়। তার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যার সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তাই যেটা ভয়ানক সেটা ভয়ানক, অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল এক ফোঁড়া মাত্র। ভবিষ্যৎ অজানা বিপদের চেয়ে এটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অবধিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটোখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেলে খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করেছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব, তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, আর তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বুর আঙুলের ডগায় নিজের তর্জনী আঙ্গুলি দিয়ে জড়িয়ে ধরল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানে কোন দিক থেকে জয় আমির এসে দাঁড়ায়।
আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে, তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসলো। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ালো, আসতে হবে না, আমি চলে যাব। ততক্ষণ অন্তু বিল্ডিংয়ের ভেতর ঢুকে বারান্দায় পার হলো, ততক্ষণে অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকনো করার চেষ্টা করলেন। আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকেছে। কদিন পর এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনও এইভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তুর বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টারমশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তুটা বড় হয়ে গেল। তো কদিন আগে তার হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 জুটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন, আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ না করতে পিওন এলো। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে, অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিওন জানালো মনোয়ারা রহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। মনোয়ারা রহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ছিলেন। অন্তু অনুমতি চাইলেন, চোখ মেলে বসলেন। এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চশমা রেখে চোখে আঁটলেন। অন্তু দেখলেন দুবার, পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তু মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করলো। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই, ছিল তো। সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করলো, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের সেটা ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন, অথবা যদি কারো কাছ থেকে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়েটা এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার। কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা আগ্রহ করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে, কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণের সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। দুটো হাত একত্র করে টেবিলের কোণয় ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল না, ঠিক তাণ্ডব। পাগলেরা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত, পশুর মতো, হিতাহিত জ্ঞানশূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়ার শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনো দিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরের সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতা সব জয়েদের। তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ করবে? তোমার প্রতি মূল্যবোধ সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠাবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে, কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবুও অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্যের ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। তার ফলে ক্ষতি হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তেই তার চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকেই এড়ানো এত মোটা চামড়া আমার নেই। মনোয়ারা উদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন সহকারে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না। জানো তো, জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতো না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্ষা চুকিয়ে নেয়। জয় তা করবে বলেছে?
জয় জ্বলন্ত, কিন্তু জানো আগুনের চেয়ে পানি মারাত্মক। পানির ছিটায় আগুনকে নেভাতে মুহূর্ত সময় লাগে, যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থা পরিবর্তন করতেও অনেকটা সময় ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝলো। ম্যাম বুঝি পানির হদিস দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেচকাটা বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিন জয় একটা পোকাপোক্ত ঠিক করে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেছে জনসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়ালে টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটো মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই আপনি যে কারণে আমাকে বেজন্মা, জারজ, লেচকাটা বলেছিলেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এজন্য ওই গালিগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিলে আপনি মিথ্যাবাদী আর পাপী হবেন কেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে, তাতে হয় আমার নিজের প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিক বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তারপরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এই পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজাই। ও রাজনীতিতে এসে বহুভাবে জখম হয়েছে। এই জয়ামির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসব গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না। ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করেছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জারজ সন্তানদের মতোই। ওর জিত ওকে এই পথ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে হয়েছে, হামবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছেদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিজনক কিছু হয়নি ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে? চলে যাচ্ছিলাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছেন তোকে, আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরে রোদ করা নয় মোটেই, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খোলো। আমি দাঁড়াই। খোলো। ওটা তুমি। ওটা কাল রাতে বোধহয় প্রেশারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গিয়েছিলে এখন? করা অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটারটা খুললেন। অন্তু তা নিয়ে নিজের কোনোয়ে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গিয়েছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কী প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনোদিন কোনো মতে উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিয়ে মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না। অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাহিরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হয়েছে? সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের।
রিকশার হুড তুলে দিলেন। রোদ মুখে লাগছিল। আনমনি বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই, এত লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে বসে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলা তোকে জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোটলোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায় তুই নিবি? এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনিতেও সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দেই। সংসারে টানাপোড়নে ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলো উপেক্ষা করে অন্তু বলল, তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না? বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে চেয়ে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলে দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বসিয়ে বিছিয়ে পড়তে বসে সে। রাবেয়া পাশে বসে চাউল খুঁটছিলেন। মার্জিয়া ধীরে পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপচাপ রইলেন। এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিটে করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেয়ে কোনো সময় চুপ থাকেন না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনে, অথবা নিজের অতীতের গল্প শোনায়, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁড়ছেন। অন্তু বই রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুচকালো। কাহিনী কি? চোখ মেরে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু সুরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায় আল্লাহ মাহবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা বল। তো পারিস না, মেয়ে মানুষ? এদিক ওদিকে তাকালেন রাবেয়া আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তা লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাতে আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন করনি। মার্জিয়া ঘরে ঢুকে আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খুলেনি। শরীর ভালো লাগছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়া। দৌড়ে গেল। বেসিনের উপর ঝুঁকে হরহর করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতে ধরে এনে বেছানায় শোয়ালো অন্তু ওকে। পাশে বসে বালিশ ঠিক করে দিল। লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবারও এই ঘরে ঢোকে না। চারিদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়া কপালে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ? কিছু বলেননি তো। নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার উতো পেতে আছি এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলেও তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে, গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফোন বন্ধ। অন্তু চল শক্ত হলো। তা কাকে বলেছেন? চেনেন আমাকে? আমার বাপ মা, আমি এই বাড়িতেই পাশের ঘরেই থাকি। তা জানেন আপনি? এইসব পার্সোনাল কথা আমাদের অচেনার কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোকরা পরে বেরিয়ে যাবার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন, কোথায় যাচ্ছিস তুই? অন্তু, এই! অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার, আমি বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তুটা ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষ। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবেন। জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়া কোনো কথা জবাব দিল না, সোজা মার্জিয়ার রুমে গেল। পেছনে পেছনে দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্সির কিট ধরিয়ে দিলেন। বাথরুম অবধি এগিয়ে দিয়ে বললেন, যান টেস্ট করিয়ে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল। বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তো শিওর হলে তো আবার পরীক্ষা করার মতো উদ্ঘট শখ জাগলো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তি কোনোদিনও রাত বাইরে কাটায় না অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, কখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখপানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করলো, কিছু হয়নি, শান্ত হও। বাড়িতে শুধু 3 জন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়া চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেন দরজা আটকাতে গিয়েও
আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবিয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। একদৃষ্টে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনে তুষের ছিটা পড়ছিল। অন্তিকতা আজ 3 দিন বাড়ি ফিরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত 2টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি, আবারও কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো ব্যাখ্যা বের করতে পারিনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন? রাবিয়া সেদিন অন্তুর ঘরেই ছিলেন কেন জানি। তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মনোজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে তখন ঝিঁঝি পোকার ডাক প্রকট হয়ে এলো। তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নাম্বারে ডায়াল করলো, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদে নামাজে বসেছিল। তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল, কেন জানি কান্নার বাঁধ মানছিল না। কান্নার তোরে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কী সব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে তা হামজা জানতে পারলো সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেড সাইডে টেবিলের উপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে, বিছানা কম্বল ছড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা, তরু এলো না। গলা উঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে? কাল রাতে। তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো, 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়লো আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবের জয়ের।